আপনারা ক্লাসটায় মনোযোগ হলে ইনশাল্লাহ সব বুঝতে পারবেন। শুরু থেকে একবার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। 41তম বিসিএস প্রিলিমিনারির আজকে সাধারণ বিজ্ঞানের সর্বশেষ ক্লাস, অর্থাৎ 13 নম্বর লেকচার। আজকের লেকচারের আলোচ্য বিষয় প্রাকৃতিক ভূগোল, বায়ুমণ্ডল, বায়ুর উপাদান, বায়ু প্রবাহ, ভূরূপ বিজ্ঞান, টেকটনিক প্লেট, শিলা, বায়ুমণ্ডল, জোয়ার ভাটা, বায়ুর চাপ ও সমুদ্র স্রোত। আজকের বিষয়গুলি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বিসিএস সহ পিএসসির বিভিন্ন পরীক্ষায়, এমনকি চাকরির যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একাধিক প্রশ্ন এসেছিল। আমরা যেহেতু সবাই বিজ্ঞানের স্টুডেন্ট নই, এই বিষয়গুলি, আজকের আলোচ্য বিষয়গুলি স্কুল জীবনে আমরা খুবই কমেই পড়েছি। তাই আলোচনাকালীন আপনারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে শুনবেন, ইনশাল্লাহ অতি সহজে আপনারা আয়ত্ত করতে পারবেন। প্রথমে আমাদের আলোচ্য বিষয় প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল কি? প্রাকৃতিক ভূগোল হলো ভূগোলের সেই অংশ যেখানে পৃথিবীর বিভিন্ন অংশ তাদের গাঠনিক উপাদান নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ আবহাওয়া, জলবায়ু, বায়ুমণ্ডল, বায়ুর উপাদান ইত্যাদি নিয়ে প্রাকৃতিক ভূগোলে আলোচনা করা হয়। এই প্রাকৃতিক ভূগোলের আবহাওয়া, জলবায়ু থেকে প্রশ্ন এসে থাকে পরীক্ষায়। আবহাওয়া কি? আবহাওয়া হলো কোনো স্থানে স্বল্প সময়, অর্থাৎ একদিনের বায়ুমণ্ডলীয় অবস্থায় আবহাওয়া। আমি আবার বলছি, কোনো স্থানের একদিনের বায়ুমণ্ডলীয় অবস্থাকেই আবহাওয়া বলা হয়। অর্থাৎ কোনো স্থানের একদিনের বায়ুর তাপ, চাপ, উষ্ণতা, আর্দ্রতা, মেঘ, বৃষ্টি, বরফপাত ইত্যাদির দৈনন্দিন অবস্থাকে বায়ু প্রবাহ বলে। এই ইত্যাদি দৈনন্দিন অবস্থাকে আবহাওয়া বলে। আর এই আবহাওয়ারই দীর্ঘদিনের, অর্থাৎ 30 থেকে 40 বছরের ঘরকে জলবায়ু বলে। অর্থাৎ কোন স্থানের দীর্ঘ সময়ের 20 থেকে 30 বা 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলা হয়। পরীক্ষা এসে থাকে আবহাওয়া সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? আবহাওয়া সম্পর্কিত বিদ্যাকে বলা হয় মেটেরিওলজি, অথবা জলবায়ু সম্পর্কিত বিদ্যা, মেটিওরোলজি। এটি পরীক্ষা এসে থাকে যে মেটেরিওলজিতে কোন বিষয়ে আলোচনা হয়, অথবা আবহাওয়া বা জলবায়ু সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? মেটিওরোলজি বলে আবহাওয়া সম্পর্কিত বিদ্যাকে। পরীক্ষায় আরও একটি প্রশ্ন এসে থাকে যে বায়ুর তারতম্য থেকে কি জানা যায়? বায়ুর তারতম্য থেকে আবহাওয়া সম্পর্কে জানা যায়। গত 38তম বিসিএস পরীক্ষা একটি প্রশ্ন এসেছিল আবহাওয়ার উপাদান সম্পর্কে। আবহাওয়ার উপাদান সম্পর্কে গত 38তম বিসিএস পরীক্ষা একটি প্রশ্ন এসেছিল। আবহাওয়ার উপাদান হলো বায়ু প্রবাহ। যেগুলি আবহাওয়ার উপাদান সেসবগুলি আবার জলবায়ুর উপাদানই। বায়ু প্রবাহ, বায়ুর উষ্ণতা বা তাপ, আর্দ্রতা, জলীয় বাষ্প, মেঘ, বৃষ্টি ইত্যাদি। এগুলো হলো জলবায়ু বা আবহাওয়ার উপাদান। পরীক্ষা এসেছিল 38তম বিসিএস পরীক্ষায় কোনটি আবহাওয়ার উপাদান নয়। সেখানে যেটি আবহাওয়ার উপাদান নয় সেটি ছিল সমুদ্র স্রোত। এই সমুদ্র স্রোত আমাদের সর্বশেষ আলোচ্য বিষয়। সমুদ্র স্রোত, এই সমুদ্র স্রোত আবহাওয়ার উপাদান নয়। পরীক্ষায় প্রশ্ন এসে থাকে আর্দ্রতা বলতে কি বোঝায়? আর্দ্রতা বলতে বোঝায় বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে আর্দ্রতা বলা হয়। গত 16তম বিসিএস পরীক্ষা এসেছিল কোন স্থানের আবহাওয়া
কোনো স্থানের আবহাওয়া 90% আর্দ্রতা এর মানে কি? 90% আর্দ্রতা এর মানে কি, যা গত 16তম বিসিএস পরীক্ষায় এসেছিল। কোনো স্থানের আবহাওয়া 90% আর্দ্রতার মানে হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায়, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%, সম্পৃক্ত অবস্থায় 90%, যাকে বলা হয় 90% আর্দ্রতা। এই বিষয়ে 16তম বিসিএস পরীক্ষায় এসেছিল। এবং সর্বশেষ 40তম বিসিএস পরীক্ষা এসেছিল বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার এটি গত 40তম বিসিএস পরীক্ষায় এসেছিল। এবার আমরা জানব বায়ুমণ্ডল সম্পর্কে। বায়ুমণ্ডল কি? বায়ুমণ্ডল হলো ভূপৃষ্ঠের চারপাশে বেষ্টনকারী বায়ুর যে উপাদান বা বায়ুর যে আবরণ, অর্থাৎ ভূপৃষ্ঠের চারপাশে বেষ্টনকারী বায়ুর যে আবরণ তাকে বলা হয় বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের গড় গভীরতা প্রায় 10,000 কিলোমিটার এবং বায়ুমণ্ডলের প্রায় 97% ভূপৃষ্ঠ হতে 30 কিলোমিটারের মধ্যে, 30 কিলোমিটারের মধ্যে, ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটারের মধ্যে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এই বায়ুমণ্ডলকে পৃথিবীর সাথে আটকে রাখে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি বায়ুমণ্ডলকে পৃথিবীর সাথে আটকে রাখে। বায়ুমণ্ডল যে সকল উপাদান দ্বারা গঠিত তাদের চাপ, উষ্ণতা, উচ্চতা ও ঘনত্বের উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে 4টি ভাগে ভাগ করা হয়। আমি প্রথম লেকচারে আমার বলেছিলাম যে আমরা বিভিন্নভাবে পড়তে পারি, টেবিল বা ছক আকারে পার্থক্য করে। আমরা এই 4টি স্তরকে পার্থক্য আকারে বা ছক আকারে মনে রাখব। যেমন অঞ্চল বা স্তর, উচ্চতা বা বিস্তৃতি, তাপমাত্রা, রাসায়নিক উপাদান ও প্রভাব। রাসায়নিক উপাদান ও প্রভাব। এখানে প্রথম হলো ট্রপোস্ফিয়ার বা ট্রপোমণ্ডল। ট্রপোমণ্ডল এর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে অর্থাৎ 0 থেকে 12 কিলোমিটার এবং তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -56 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ট্রপোমণ্ডল হলো বায়ুমণ্ডলের 70% ভর বহন করে। ট্রপোমণ্ডল বায়ুমণ্ডলের 70%, প্রায় 70% ভর বহন করে। এবং এখানে রাসায়নিক উপাদান হিসেবে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, পানি ইত্যাদি থেকে থাকে। তাছাড়া ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো, বজ্রপাত, মেঘ, বৃষ্টিপাত ইত্যাদি এই ট্রপোমণ্ডল অঞ্চলেই ঘটে থাকে। গত 38তম বিসিএস পরীক্ষা এসেছিল বজ্রপাত বায়ুমণ্ডলের কোন স্তরে সংঘটিত হয়? বায়ুমণ্ডলের ট্রপোমণ্ডল বা প্রথম স্তর অর্থাৎ নিচে সর্বনিম্ন স্তরেই সংঘটিত হয়ে থাকে, যাকে বলা হয় ট্রপোমণ্ডল বা ট্রপোস্ফিয়ার। এখানে বজ্রপাত সংঘটিত হয়। আবহাওয়া জলবায়ুর জন্য এই স্তর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আবহাওয়া জলবায়ুর জন্য এই ট্রপোমণ্ডল। 1 নং স্তর। 2 নং স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্র্যাটোমণ্ডল।
স্ট্রাটোমণ্ডল, আমি টেবিল করছি না, আপনারা টেবিল করে নেবেন। তাহলে টেবিল করে লিখে সামনে যদি পড়ার টেবিলের সামনে লিখে রাখেন তাহলে অতি সহজে আয়ত্ত করতে পারবেন এবং আপনাদের কাছে কঠিন জিনিস বিষয়টিও সহজবোধ্য মনে হবে। এর বিস্তার 12.87 কিলোমিটার থেকে 50 কিলোমিটার। এখানে উল্লেখ্য যে টর্বোমণ্ডল 0 থেকে 20 কিলোমিটার পর্যন্ত এর বিস্তৃতি হতে পারে। এ স্তরের তাপমাত্রা -56 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -2 ডিগ্রি সেন্টিগ্রেড, -2 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এখানকার রাসায়নিক উপাদান হলো ওজোন। অক্সিজেনের 3টি পরমাণু নিয়ে ওজোন গঠিত হয়। এই স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার একে সিএফসি নামক যে ক্লোরোফ্লোরোকার্বন এ স্তরকে ক্ষতি করে, অর্থাৎ সিএফসি যে স্তরকে ক্ষতি করে বায়ুমণ্ডলের, তাহলে এই স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার। এই ওজোন এই সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রশ্মি আগত হয় তা থেকে আমাদেরকে রক্ষা করে, অর্থাৎ এর কারণেই আমরা আল্ট্রাভায়োলেট রশ্মির থেকে রক্ষা পাচ্ছি। এখানে বায়ুর ঘনত্ব ও চাপ খুবই কম। 3 নম্বরে হলো মেসোস্ফিয়ার বা মেসোমণ্ডল। এর উচ্চতা 50 থেকে 85 কিলোমিটার, 50 থেকে 85 কিলোমিটার এবং তাপমাত্রা -2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -92 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এই স্তরটি সবচেয়ে শীতল স্তর। পরীক্ষা এসে থাকে বায়ুমণ্ডলের কোন স্তর সবচেয়ে শীতল স্তর? এই মেসোস্ফিয়ার বা মেসোমণ্ডল সবচেয়ে শীতল। এখানে রাসায়নিক সব উপাদানই আয়নিক অবস্থায় থেকে থাকে। সর্বশেষ থার্মোস্ফিয়ার বা তাপমণ্ডল। থার্মোস্ফিয়ার যাকে বলা হয় তাপমণ্ডল এটি হলো সবচেয়ে উষ্ণতম মণ্ডল। বায়ুর মণ্ডলের সবচেয়ে উষ্ণতম অর্থাৎ গরমতম স্তর হলো এই তাপমণ্ডল। এটি 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার অ্যান্ড অ্যাবভ, আরও উপরেও হতে পারে, 687 পর্যন্ত হতে পারে। এর তাপমাত্রা -92 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানেও সমস্ত রাসায়নিক উপাদান আয়নিত অবস্থায় থাকে। রাসায়নিক উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে এবং এখানে উল্লেখ্য যে এ স্তরে রয়েছে আয়নমণ্ডল, যেখান থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে থাকে। অর্থাৎ তাপমণ্ডলে রয়েছে আয়নমণ্ডল বা আয়নোস্ফিয়ার। এটি গত 31 ও 38তম বিসিএস পরীক্ষায় এসেছিল এই আয়নমণ্ডল সম্পর্কে। তাছাড়া এখানে আরও রয়েছে এক্সোমণ্ডল ও ম্যাগনেটোমণ্ডল। অর্থাৎ এই তাপমণ্ডল বা থার্মোস্ফিয়ারকে 3টি ভাগে ভাগ করা হয়েছে: আয়নমণ্ডল, এক্সোমণ্ডল এবং ম্যাগনেটোমণ্ডল। এই তাপমণ্ডলে যে আয়নিত অবস্থায় যেই কণাগুলি থাকে, এই কণাগুলো এক ধরনের আলো সৃষ্টি করে, যাকে বলা হয় মেরু জ্যোতি বা মেরু প্রভা। এটাও পরীক্ষায় এসে থাকে। মেরু প্রভা বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়। এবং আরও একটি আসে যে উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া গেছে কোথায়? উল্কা এবং কসমিক কণার সন্ধান পাওয়া গিয়েছে তাপমণ্ডল অর্থাৎ আয়নমণ্ডলের ঊর্ধ্ব আকাশে, মানে এই তাপমণ্ডলে পাওয়া গিয়েছে। এই স্তরে পরমাণুগুলো সর্বদা ঊর্ধ্ব দিকে মানে উপরের দিকে উত্থিত হয় বলে একে বলা হয় ফাউন্টেন লেয়ার। এই স্তরকে বলা হয় ফাউন্টেন লেয়ার, কারণ এই স্তরের পরমাণুগুলো সর্বদা ঊর্ধ্বমুখী।
এ স্তরে বাতাসও আয়নিত অবস্থায় থাকে, অর্থাৎ তাপমণ্ডলে বাতাসও আয়নিত অবস্থায় থেকে থাকে। হ্যালো, সাউন্ড কি এখন শোনা যাচ্ছে বন্ধুগণ, শিক্ষার্থী বন্ধুরা? হ্যালো, এবার আমরা জানব বায়ুর উপাদান সম্পর্কে। বায়ু বিভিন্ন গ্যাসের মিশ্রণের সমন্বয় মাত্র, অর্থাৎ বায়ু একটি মিশ্র পদার্থ। পরীক্ষা এটি এসে থাকে, বায়ু কোন ধরনের পদার্থ? বায়ু একটি মিশ্র পদার্থ যা ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত একই অনুপাতের মিশ্র পদার্থের অনুপাত থাকে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিভিন্ন উপাদানের অনুপাত একই থাকে। এখানে আয়তনের দিক থেকে নাইট্রোজেন ও অক্সিজেন বায়ুর মুখ্য বা প্রধান উপাদান। মুখ্য বা প্রধান উপাদান আয়তনের দিক থেকে নাইট্রোজেন এবং অক্সিজেন। নাইট্রোজেন ও অক্সিজেন বায়ুর মুখ্য উপাদান। আমরা যদি শতকরা হিসেবে ছক আকারে যে বায়ুর উপাদান শতকরা হার, নাইট্রোজেন 78.02 বা 78.09, 78.02 হতে পারে বা 78.09ও হতে পারে। অক্সিজেন 20.71 বা 20.94, অর্থাৎ 20.78 থেকে 20.94 পর্যন্ত অক্সিজেনের হার হতে পারে। আর্গন 0.80%, শতকরা 0.80%। জলীয় বাষ্প 0.41%। কার্বন ডাইঅক্সাইড 0.3%, শতকরা হার। গত 35তম বিশেষ পরীক্ষায় এসেছিল বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা হার কত, এবং 36তম বিশেষ পরীক্ষা এসেছিল আর্গনের শতকরা হার কত। আর্গনের শতকরা হার 0.80% এবং নাইট্রোজেনের শতকরা হার 78.09। এবার আমরা জানব বায়ু প্রবাহ সম্পর্কে। সূর্যতাপ ও বায়ুচাপের পার্থক্যের জন্য বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়, যাকে বলা হয় বায়ু প্রবাহ। অর্থাৎ সূর্যতাপ ও বায়ুচাপের পার্থক্যের জন্য বায়ু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হওয়াকে বলা হয় বায়ু প্রবাহ। বায়ু সর্বদা উচ্চ বলয় থেকে, অর্থাৎ উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। শীতল ও বায়ু যখন উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, তখন উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়।
উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হওয়ার সময় উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। বায়ু প্রবাহ 4 ধরনের। নিয়ত বায়ু, এখান থেকে প্রশ্ন আসে। নিয়ত বায়ু, সাময়িক বায়ু, 2 নম্বরে সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, চারে অনিয়মিত বায়ু। বায়ু প্রবাহের ধরন থেকে সংজ্ঞা ও উদাহরণ এর প্রশ্ন বিশেষ পরীক্ষায় এসে থাকে। যেমন গত 10ম, 12তম এবং 32তম বিশেষ পরীক্ষায় নিয়ত বায়ু সম্পর্কে প্রশ্ন এসেছিল এর সংজ্ঞা থেকে। অর্থাৎ যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। উচ্চচাপ অঞ্চল থেকে, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল, নিম্নচাপ অঞ্চল দিকে সর্বদাই প্রবাহিত হয়, এই বায়ুকে বলা হয় নিয়ত বায়ু। নিয়ত বায়ু কয়েক ধরনের, তার মধ্যে রয়েছে অয়ন বায়ু। অয়ন বায়ু হলো, অয়ন বায়ু পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। অয়ন বায়ু হলো কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে সর্বদাই বায়ুর সংজ্ঞা আপনারা দেখেছেন, বায়ু প্রবাহের যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে, অর্থাৎ উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হয়। এখানেও অয়ন বায়ু উচ্চচাপ বলয় থেকে, অর্থাৎ কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে যখন নিরক্ষীয় অঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হয়। অয়ন বায়ুর ক্ষেত্রে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ু প্রবাহিত হয়। তারপরে রয়েছে পশ্চিমা বায়ু, পশ্চিমা বা প্রত্যয়ন বায়ু, এই নিয়ত বায়ুরই একটি প্রকার ভেদ। পশ্চিমা বায়ু হলো কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরুদেশীয়, এখানে নিরক্ষীয় দেশে আর এখানে মেরুদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। গর্জনশীল চল্লিশা, আমরা সবাই গর্জনশীল চল্লিশা নাম শুনেছি। গর্জনশীল চল্লিশা এই নিয়ত বায়ুর একটি প্রকারভেদ। তারপরে মেরু বায়ু, মেরু অঞ্চলের দিকে যে বায়ু প্রবাহিত হয় মেরু বায়ু। সাময়িক বায়ু, সাময়িক বায়ু হলো কোনো নির্দিষ্ট সময় বা ঋতুতে যে বায়ু প্রবাহ জল ও স্তরভাগের তাপের তারতম্যের কারণে প্রবাহিত হয়। অর্থাৎ কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট ঋতুতে যে বায়ু প্রবাহিত হয় তাপ ও চাপের পার্থক্য বা তারতম্যের কারণে। সাময়িক বায়ু কয়েক ধরনের, তার মধ্যে উল্লেখযোগ্য হলো স্থল বায়ু। স্থল বায়ু, এখান থেকে প্রশ্ন আসে স্থল বায়ু কোন সময় সবচেয়ে বেশি বেগে প্রবাহিত হয়। স্থল বায়ু মধ্যরাতের পর সবচেয়ে বেশি বেগে প্রবাহিত হয়। স্থল বায়ু সবসময় সন্ধ্যার পর শুরু হয়, সন্ধ্যার পর অর্থাৎ রাতে শুরু হয় এবং স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। স্থলভাগ থেকে সমুদ্রের দিকে স্থল বায়ু। এখানে রয়েছে সমুদ্র বায়ু। সমুদ্র বায়ু সকালে প্রবাহিত হয়। পরীক্ষাটিও এসে থাকে সমুদ্র বায়ু কোন সময় প্রবাহিত হয়, সকালবেলা প্রবাহিত হয়। এটি সমুদ্র থেকে স্থলের দিকে প্রবাহিত হয়। সমুদ্র বায়ু সমুদ্র থেকে স্থলের দিকে প্রবাহিত। এই সমুদ্র বায়ু থেকেই পিএসসির বিভিন্ন পরীক্ষায় বারবার একটি প্রশ্ন এসে থাকে যে সমুদ্র বায়ুর বেগ সর্বাধিক হয় কখন? বিকেলে, অর্থাৎ বিকেল বা অপরাহ্ন। এটি পরীক্ষায় বারবার এসে থাকে যে সমুদ্র বায়ুর বেগ সর্বাধিক হয় কোন সময় বা কখন, বিকাল বা অপরাহ্নে।
তারপরে এই অংশেই রয়েছে সাময়িক বায়ুতে রয়েছে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু, মৌসুমী বায়ু হলো ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ু প্রবাহিত হয়। এই মৌসুমী বায়ুর কারণে বাংলাদেশে ব্যাপক বৃষ্টিপাত হয়। পরীক্ষা এসে থাকে মৌসুমী বায়ু সৃষ্টির কারণ কি? মৌসুমী বায়ু সৃষ্টির কারণ কি? মৌসুমী বায়ু সৃষ্টির কারণ হলো সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন। এটি পরীক্ষায় এসে থাকে। মৌসুমী বায়ু সৃষ্টির কারণ কি? সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন। স্থানীয় বায়ু। স্থানীয় বায়ু কোনো স্থানের বৈশিষ্ট্য এবং তাপমাত্রার ভিন্নতার কারণে যে বায়ু প্রবাহ সৃষ্টি হয়। স্থানীয় নামটা দেখে আমরা বুঝতে পেরেছি যে কোনো স্থানের বৈশিষ্ট্য এবং তাপমাত্রার ভিন্নতার বা পার্থক্যের কারণে যে বায়ু প্রবাহ সৃষ্টি হয় তাকে বলা হয় স্থানীয় বায়ু। আমরা জানি, আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছি সাইমুম। সাইমুম একটি বায়ু প্রবাহের নাম। এই সাইমুম বায়ু আরব মরুভূমিতে এবং সাব সাহারাতে প্রবাহিত হয়। এটি পরীক্ষা এসে থাকে আরব মরুভূমিতে যে বায়ু প্রবাহিত হয় তার নাম কি? সাইমুম বায়ু, এবং সাব সাহারাতে। তাছাড়া উত্তর আমেরিকার পূর্ব অঞ্চলের রকি পর্বতের পাদদেশে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় চিনুক বায়ু। এটিও পরীক্ষায় আসে, তবে এক্ষেত্রে সাইমুম বায়ু সম্পর্কে পরীক্ষাতে বেশি এসে থাকে। সর্বশেষ বায়ু প্রবাহের বিষয়ে অনিয়মিত বায়ু। অনিয়মিত বায়ু আমাদের দেশে যে ঘূর্ণিঝড় বা সাইক্লোন হয়, সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড়, টাইফুন, হারিকেন, টর্নেডো, সাইক্লোন, এসব হলো অনিয়মিত বায়ু। পরীক্ষা এসে থাকে সাইক্লোনকে অস্ট্রেলিয়াতে কি নামে বলা হয়? কি বলা হয়? অস্ট্রেলিয়াকে সাইক্লোন কি নামে পরিচিত? অস্ট্রেলিয়াতে সাইক্লোন উইলি উইলি। উইলি উইলি, আমরা যেটাকে সাইক্লোন বলি অস্ট্রেলিয়াতে বলে উইলি উইলি। ক্যারিবিয়ান অঞ্চলে বলে জোয়ান। ক্যারিবিয়ান অঞ্চলে জোয়ান। ক্যারিবিয়ান অঞ্চল। অস্ট্রেলিয়া। তাছাড়া সাইক্লোনকে ফিলিপাইনে বলা হয় বগিও। বগিও বা বাগুইট, ফিলিপাইনে। এই তিনটি বিষয় পরীক্ষায় এসে থাকে যে সাইক্লোনকে ফিলিপাইনে কি নামে পরিচিত, বা কি ফিলিপাইনে কি বলা হয় সাইক্লোনকে? বগিও বা বাগুইট। ক্যারিবিয়ান অঞ্চলে বলা হয় জোয়ান এবং অস্ট্রেলিয়াতে বলা হয় উইলি উইলি। আপনারা সবাই সিডরের নাম জানেন। সিডর একটি সিনহলি শব্দ যার অর্থ হলো চোখ। 15 নভেম্বর 2007 সালে বাংলাদেশে আঘাত হানে। এটিও পরীক্ষা এসে থাকে সিডর শব্দের অর্থ কী?
সিডর শব্দের অর্থ চোখ, যা সিনহলিস শব্দ। তারপরে আমাদের দেশে সাধারণত এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় হয়ে থাকে। পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সাইক্লোন কেন্দ্রের চাপ বাইরের তুলনায় কম বেশি সমান কোনোটিই নয়। সাইক্লোন কেন্দ্রের চাপ বাইরের তুলনায় কম, বাইরের তুলনায় কম। এবার আমরা জানব ভূরূপ বিজ্ঞান সম্পর্কে। ভূরূপ বিজ্ঞান পৃথিবীর উপরিভাগ থেকে কেন্দ্র পর্যন্ত 3টি মণ্ডল রয়েছে। পৃথিবী মণ্ডলকে যদি আমরা ভাগ করে থাকি তাহলে পৃথিবীর উপরিভাগ থেকে কেন্দ্র পর্যন্ত 3টি মণ্ডল রয়েছে। একটি হলো অশ্বমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডল ভূত্বক এবং এই গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশ 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যাকে বলা হয় 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ভূত্বক এবং গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশ 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যাকে বলা হয় অশ্বমণ্ডল। এই অশ্বমণ্ডলের মধ্যে প্রধান উপাদান হলো সিলিকন, প্রধান উপাদান সিলিকন এবং অ্যালুমিনিয়াম, যাকে শিয়াল বলা হয়। সিলিকন এবং অ্যালুমিনিয়াম অশ্বমণ্ডলের প্রধান উপাদান। অশ্বমণ্ডলের নিচে 3058 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 3058 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অশ্বমণ্ডলের নিচে, যাকে বলা হয় গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলের প্রধান রাসায়নিক উপাদান হলো সিলিকা অর্থাৎ সিলিকন এবং ম্যাগনেসিয়াম, যাকে বলা হয় সীমা। সিলিকন এবং ম্যাগনেসিয়াম। সর্বশেষ কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হলো নিকেল এবং লৌহ অর্থাৎ ফেরাস, যাকে একাত্রে বলা হয় নাইট। নিকেল এবং লৌহ। এখানে উল্লেখ্য যে পৃথিবী তৈরির প্রধান উপাদান হলো এই সিলিকন। সিলিকন হলো পৃথিবী তৈরির প্রধান উপাদান। এটিও পরীক্ষায় এসে থাকে। পৃথিবী তৈরির প্রধান উপাদানের নাম কি? সিলিকন। আমরা সবাই ভূত্বকের নাম জেনেছি এবং আমার আলোচনা পর্যায়ে ভূত্বক সম্পর্কে বলেছি। ভূত্বক, প্রশ্ন হলো ভূত্বক কি? ভূত্বক হলো অশ্বমণ্ডলের উপরিভাগে
অবস্থিত পৃথিবীতে শিলার যে কঠিন আবরণ, অসমণ্ডলের যে পৃথিবী মণ্ডলের যে তিনটি মণ্ডল, অসমণ্ডল, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এই অশ্বমণ্ডলের উপরিভাগে অবস্থিত পৃথিবীতে শিলার যে কঠিন বহিরাবরণ তাকে বলা হয় ভূত্বক। এই ভূত্বকের প্রধান উপাদান হলো অক্সিজেন। প্রধান উপাদান অক্সিজেন। এখানে 42.7% অক্সিজেন রয়েছে। ধাতু হিসেবে ভূত্বকে সবচেয়ে বেশি থাকে ধাতু হিসেবে থাকে অ্যালুমিনিয়াম। পরীক্ষায় এটি এসে থাকে ভূত্বকে ধাতু হিসেবে সবচেয়ে কোন উপাদান বেশি থাকে? অ্যালুমিনিয়াম বেশি থাকে। এই ভূত্বকের গড় গভীরতা প্রায় 16 কিলোমিটার। পরীক্ষায় এসে থাকে ভূস্তরবিদ্যার জনক উইলিয়াম স্মিথ। এটি পিএসসি নন ক্যাডার পরীক্ষায় এসে থাকে। আমরা এবার জানব টেকটনিক প্লেট সম্পর্কে। আমরা জানি যে আমাদের এই পৃথিবীতে 7টি মহাদেশ রয়েছে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পৃথিবীর সব কয়টি মহাদেশেই পূর্বে একত্র অবস্থান করত এবং একটি প্লেটের উপর অবস্থান করত। অর্থাৎ আমাদের যে বর্তমানে যে 7টি মহাদেশ রয়েছে, এই 7টি মহাদেশ পূর্বে বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী একত্র অবস্থান করত এবং একটি প্লেটের উপরে অবস্থান করত। পরবর্তীকালে মহাবিশ্বের সম্প্রসারণ এবং অন্যান্য কারণে উক্ত প্লেট ভেঙে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে যায় এবং মহাদেশগুলি পৃথক হয়ে যায়। এ দূরত্ব খুব সামান্য হারে বৃদ্ধি পায়। বিজ্ঞানীদের ধারণা পরবর্তীকালে অর্থাৎ ভবিষ্যতে আবার এই মহাদেশগুলো একাত্র হবে, অর্থাৎ টুকরো টুকরো বা খণ্ড খণ্ড অংশগুলি একাত্র হবে, যাকে বলা হয় টেকটনিক প্লেট বা প্লেট টেকটনিক। এখান থেকে প্রশ্ন আসে যে প্লেট টেকটনিকের বঙ্গীয় অববাহিকার কোন অঞ্চলে সবচেয়ে বেশি পড়েছে? বাংলাদেশে। অর্থাৎ প্লেট টেকটনিক বা টেকটনিক প্লেটের বঙ্গীয় অববাহিকার এশীয় অঞ্চলের সবচেয়ে অধিকাংশই অংশ বাংলাদেশ। এবং এটি কোন অঞ্চল জুড়ে রয়েছে? পরীক্ষায় বিষয়টি এসে থাকে। অর্থাৎ ভারতীয় এশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থল হলো আসাম ও ত্রিপুরা। ভারত ও এশীয় অঞ্চলের টেকটনিক প্লেটের সংযোগস্থল এটি পরীক্ষায় আসে আসাম ও ত্রিপুরা। এবার আমরা জানব শিলা সম্পর্কে। শিলা কি? এক বা একাধিক খনিজের মিশ্রণকে শিলা বলা হয়। শিলার উদাহরণ থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। শিলা সাধারণত 3 ধরনের: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো বেশি আসে শিলা থেকে, সেটি হলো পাললিক এবং রূপান্তরিত শিলা থেকে। আর এগুলির উদাহরণ থেকেই প্রশ্ন এসে থাকে। শিলা হলো এক বা একাধিক খনিজের মিশ্রণ। আগ্নেয় শিলা, গ্রানাইট হলো আগ্নেয় শিলার উদাহরণ। তাছাড়া ব্যাসল্ট, আগ্নেয় শিলা। পাললিক শিলা, পলি সঞ্চিত হয়ে এই শিলা তৈরি হয় এবং স্তরে স্তরে পলি সঞ্চিত হয় বিধায় এই পাললিক শিলাকে স্তরীভূত শিলাও বলা হয়ে থাকে। এই পাললিক শিলার উদাহরণ হলো
চুনাপাথর, জিপসাম, কয়লা, নুড়ি পাথর। পরীক্ষা এসে থাকে চুনাপাথর কোন ধরনের শিলা? চুনাপাথর পাললিক শিলা। এবং আরও আসে যে পাললিক শিলার অন্য নাম কি বা অপর নাম কি? স্তরীভূত শিলা। এখানে এই পাললিক শিলাতে বাজ বা ফোল্ড দেখা যায়। বাজ বা ফোল্ড ভালো দেখা যায়। এমনকি এখানে জীবাশ্ম দেখা যায়। জীবাশ্ম দেখা যায়। পরীক্ষা এসে থাকে চুনাপাথর রূপান্তরিত হয়ে কি হয়, বা চুনাপাথর কিসে রূপান্তরিত হয়? চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল হয়। এই মার্বেল হলো রূপান্তরিত শিলা। মার্বেল, গ্রাফাইট ইত্যাদি হলো রূপান্তরিত শিলা। এ সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এবার আমরা জানব বায়ুমণ্ডল সম্পর্কে। পৃথিবীর পৃষ্ঠে ভূত্বকের নিচু অঞ্চল জলে বা পানিতে পূর্ণ রয়েছে। অর্থাৎ আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর পৃষ্ঠে ভূত্বকের নিচু অঞ্চলগুলো জলে পরিপূর্ণ বা জলে পূর্ণ, যাকে বলা হয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের 71% এলাকা জুড়ে। ভূপৃষ্ঠের 71% এলাকা জুড়ে বিস্তৃত। আয়তনে প্রায় 14 কোটি বর্গ মাইল। সাগর, মহাসাগর, উপসাগর, হ্রদ, নদী ইত্যাদি নিয়ে এই বায়ুমণ্ডল গঠিত। সাগর, মহাসাগর, উপসাগর, হ্রদ, নদী এগুলি নিয়ে এই বায়ুমণ্ডল গঠিত। গত 38তম বিশেষ পরীক্ষায় এই বায়ুমণ্ডলের জলরাশি সম্পর্কে বা জলভাগ সম্পর্কে প্রশ্ন এসেছিল। আমরা এটিকেও ছক আকারে মনে রাখতে পারি। বায়ুমণ্ডলের জলভাগের নাম বা জলরাশির নাম শতকরা অনুপাত বা শতকরা হার। সমুদ্র। বায়ুমণ্ডলের জলভাগের সমুদ্রে প্রায় 97.25% জলরাশি থাকে। হিমবাহ 2.05%। ভূগর্ভস্থ পানি 0.68%। এটি গত 38তম বিসিএস পরীক্ষা এসেছিল। বায়ুমণ্ডলের জলভাগের ভূগর্ভস্থ পানির পরিমাণ কত? 0.68%। হ্রদ 0.01%। বায়ুমণ্ডলে জলরাশির পরিমাণ 0.001%। নদীতে 0.0001%। আপনারা খেয়াল করেন সর্বশেষ তিনটি হ্রদে
0.01, বায়ুমণ্ডলে 0.201, নদীতে 0.301%। ভূগর্ভস্থ পানি সম্পর্কে 38তম বিশেষ পরীক্ষায় প্রশ্ন এসেছিল। আপনি এভাবে ছক আকারে মনে রাখতে পারেন। আমরা জানি এই পৃথিবী 5টি মহাসাগর নিয়ে গঠিত, যার মধ্যে সবচেয়ে গভীরতম এবং বৃহত্তম মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। প্রশ্ন এসে থাকে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানের নাম কি? পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানের নাম মারিয়ানা ট্রেঞ্চ। গভীরতম স্থানের নাম মারিয়ানা ট্রেঞ্চ। এটি পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। এটি হলো প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এবং আমাদের দেশে অর্থাৎ আমাদের বঙ্গোপসাগরের গভীরতম স্থানের নাম হলো সোয়াস অফ নো গ্রাউন্ড। এটিও পরীক্ষা এসে থাকে, বিশেষ করে লিখিত ভাইভা পরীক্ষাতে সোয়াস অফ নো গ্রাউন্ড সম্পর্কে প্রশ্ন করা হয়ে থাকে যে বঙ্গোপসাগরের গভীরতম স্থানের নাম কি? সোয়াস অফ নো গ্রাউন্ড। সোয়াস অফ নো গ্রাউন্ড এটি বঙ্গোপসাগরের সর্বনিম্ন স্থান অর্থাৎ গভীরতম স্থান। একে গঙ্গা খাত বলা হয়। গঙ্গা বলা হয়ে থাকে। এবার আমরা জানব জোয়ার ভাটা সম্পর্কে। চন্দ্র এবং সূর্য ভূপৃষ্ঠের জল ও স্থলকে অবিরত বা অবিরাম আকর্ষণ করছে। আমরা যে চন্দ্র ও সূর্যকে দেখতে পাই তা ভূপৃষ্ঠের এই জল ও স্থল ভাগকে অবিরাম আকর্ষণ করছে। চন্দ্র ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর অভিকর্ষণ বলের প্রভাবে ভূপৃষ্ঠের পানি প্রত্যাহ নিয়মিতভাবে কোথাও কোথাও ফুলে ওঠে, অর্থাৎ স্থান বিশেষ ফুলে ওঠে এবং অন্যত্র নেমে যায়। এই পানি ফুলে ওঠাকে জোয়ার বলা হয় এবং নেমে যাওয়াকে বলা হয় ভাটা। অর্থাৎ চন্দ্র সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর অভিকর্ষণ বলের প্রভাবে কোনো স্থানের পানি যখন ফুলে ওঠে তখন তাকে জোয়ার বা স্ফীতি বলা হয় এবং নেমে যাওয়াকে বলা হয় ভাটা বা লো টাইড বলা হয়। সাধারণত একই জায়গায় প্রতিদিন 2 বার জোয়ার এবং 2 বার ভাটা হয়। 2 বার জোয়ার 2 বার ভাটা হয়ে থাকে। গত 16তম বিশেষ পরীক্ষা এসেছিল উপকূলে কোনো একটি স্থানে পরপর 2টি জোয়ারের মধ্যকার সময় কত বা মধ্যকার ব্যবধান কত? সাধারণত 12 ঘন্টা 26 মিনিট। পরীক্ষার অপশনে অনেক সময় 26 মিনিট থাকে না, সেক্ষেত্রে 12 ঘন্টায় উত্তর। যদি 13 ঘন্টা দেওয়া থাকে আপনারা 12 ঘন্টা উত্তর করবেন। অর্থাৎ একটি জোয়ার শেষ হয়ে গেলে আরেকটি জোয়ার শুরু হতে 12 ঘন্টা 26 মিনিট বা 12 ঘন্টা সময় লাগে। 29তম বিশেষ পরীক্ষা এসেছিল জোয়ার সৃষ্টির কত ঘন্টা পরে ভাটার সৃষ্টি হয়? জোয়ার সৃষ্টির কতক্ষণ বা কত ঘন্টা পরে ভাটার সৃষ্টি হয়? 6 ঘন্টা। যেহেতু একটি জোয়ার থেকে আরেকটি জোয়ারের ব্যবধান হলো 12 ঘন্টা 26 মিনিট, তাহলে একটি জোয়ার থেকে ভাটার সময়ের ব্যবধান হবে 6 ঘন্টা 13 মিনিট বা 6 ঘন্টা বা 6 ঘন্টা। এটি 29তম বিশেষ পরীক্ষায় জোয়ার থেকে ভাটার ব্যবধান। আর 12 ঘন্টা 26 মিনিট হলো উপকূলীয় 2টি জোয়ারের মধ্যকার ব্যবধান। 12 ঘন্টা 26 মিনিট বা 12 ঘন্টা। পরীক্ষা এসে থাকে জোয়ার ভাটার প্রধান কারণ কি? জোয়ার ভাটার প্রধান কারণ হলো পৃথিবীর উপরেও চাঁদের আকর্ষণ। পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ। পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ সূর্যের চেয়ে প্রায় দ্বিগুণ। সূর্যের চেয়ে প্রায় দ্বিগুণ।
সূর্যের আকর্ষণ ক্ষমতা, সূর্যের আকর্ষণ ক্ষমতা চন্দ্রের বা চাঁদের 9/4 ভাগ, 9/4 ভাগ। অর্থাৎ চাঁদের আকর্ষণ সূর্যের চেয়ে প্রায় দ্বিগুণ। এটিও পরীক্ষায় এসে থাকে। 18তম, 12তম এবং 31তম বিশেষ পরীক্ষায় জোয়ারের তেজ কটাল সম্পর্কে প্রশ্ন এসেছিল। তেজ কটাল এ সম্পর্কে গত 12, 18 এবং 31তম বিশেষ পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে তেজ কটালের কারণ কি, অথবা তেজ কটাল কোন সময় হয়। অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর এক পাশে একই সরল রেখায় অবস্থান করে। আমি আবার বলছি, অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে চন্দ্র ও সূর্য পৃথিবীর এক পাশে একই সরল রেখায় বা একই রেখায় অবস্থান করে, যার ফলে চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণ, চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণে প্রবল জোয়ারের সৃষ্টি হয়, যাকে বলা হয় তেজ কটাল বা বরা কটাল। একে ইংলিশে বলা হয় স্প্রিং টাইড, তেজ কটাল বা বরা কটাল। এ সম্পর্কে 12, 18, 31তম বিশেষ পরীক্ষা এসেছিল। চন্দ্র ও সূর্যের অবস্থান কিভাবে হয়, এক পাশে একই রেখায় বা একই সরল রেখায়। একটি হলো মরা কটাল বা নিপটাইট বা লঘু স্ফীতি। অষ্টমী বা অষ্টম তিথিতে মরা কাঁঠাল হয়, অষ্টম তিথিতে তেজ কাঁঠাল হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে এবং মরা কাঁঠাল হয় অষ্টম তিথিতে চন্দ্র ও সূর্য সমকোণে অবস্থান করে পৃথিবীকে আকর্ষণ করে। অষ্টম তিথিতে চন্দ্র ও সূর্য সমকোণ সম্পর্কে আমাদের সবারই ধারণা রয়েছে। এরকম সমকোণে চন্দ্র ও সূর্য অবস্থান করে পৃথিবীকে আকর্ষণ করে। চন্দ্রের আকর্ষণে যেখানে প্রবল জোয়ারের সৃষ্টি হয়, সূর্যের আকর্ষণে সেখানে অনেকটাই কমে যায়। অর্থাৎ সূর্যের আকর্ষণে প্রবলতা কমে যায়, ফলে জোয়ার খুব একটা প্রবল হয় না। এই জন্য এই অষ্টম তিথিতে মরা কাঁঠাল হয়, যাকে লঘু স্ফীতি বা নিপটাইট বলে। এটি হয় অষ্টম তিথিতে। এ বিষয়ে পরীক্ষায় এসে থাকে। এবার আমরা জানব বায়ুর চাপ সম্পর্কে। জ্বর বাটার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মাসে 2 বার তেজ কাঁঠাল এবং মরা কাঁঠাল হয়ে থাকে। মাসে 2 বার তেজ কাঁঠাল এবং মরা কাঁঠাল হয়ে থাকে। বায়ুর চাপ, বায়ু তার ওজনের জন্য চতুর্দিকে যে চাপ প্রয়োগ করে সেটিকেই বলা হয় বায়ুর চাপ। এখানে পরীক্ষা এসে থাকে বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি। এটিও একাধিকবার প্রশ্ন এসেছিল। বায়ু চাপার যন্ত্রের নাম ব্যারোমিটার। এখানে পারদ ব্যবহার করা হয়, ব্যারোমিটারে পারদ ব্যবহার করা হয়ে থাকে। এই ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ করে হ্রাস পেলে বায়ুচাপ কমে যায় এবং জ্বরের সম্ভাবনা থাকে। এটিও পরীক্ষা এসে থাকে। ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে কি ঘটে। ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে জ্বরের সম্ভাবনা ঘটে থাকে, অর্থাৎ জ্বরের সম্ভাবনা থাকে। গত 13-26তম বিসিএস পরীক্ষা এসেছিল সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত। গত 13-26তম বিসিএস পরীক্ষা এসেছিল সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে কত। 10 নিউটন
যা প্রতি বর্গ ইঞ্চিতে 14.72 পাউন্ড প্রতি বর্গ ইঞ্চিতে, আর এটি বর্গ সেন্টিমিটারে। এটি গত 13 এবং 26তম বিসিএস পরীক্ষায় এসেছিল। এবং আরো একটি প্রশ্ন গত 18তম বিসিএস পরীক্ষায় এসেছিল, বায়ুর স্বাভাবিক চাপ কত, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত। সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ 76 সেন্টিমিটার পারদ, 76 সেন্টিমিটার পারদ। এটি গত 18তম বিসিএস পরীক্ষায় এসেছিল, 13-26তম। এবং 17তম বিসিএস পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল, বায়ুর চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে কত দূর পর্যন্ত তোলা যায়, অর্থাৎ কত গভীর থেকে তোলা যায় বা কত দূর পর্যন্ত তোলা যায়। 10 মিটার গভীরতা হতে পাম্পের সাহায্যে, অর্থাৎ লিফট পাম্পের সাহায্যে বায়ুর চাপ প্রয়োগ করে পানি তোলা যায়। এটিও গত 17তম বিসিএস পরীক্ষায় এসেছিল। পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, ভূমিকম্প কি? ভূমিকম্প হলো প্রাকৃতিক কারণে ভূপৃষ্ঠের উপরিভাগ যদি আকস্মিকভাবে, অর্থাৎ হঠাৎ করে আন্দোলিত বা আলোড়িত হয়ে যায়, তাকেই বলা হয় ভূমিকম্প। ভূমিকম্পর কারণ হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাত, প্লেট টেকটনিকের মুভমেন্ট, পাহাড় পর্বত হতে কখনো কখনো বৃহৎ ভূখণ্ড যখন ধসে পড়ে তখন ভূমিকম্পর সৃষ্টি হয়। তাছাড়া তাপ বিকিরণের ফলে ভূগর্ভ সংকুচিত হলেও ভূমিকম্প হয়ে থাকে। এবার আমাদের সর্বশেষ বিষয় সমুদ্র স্রোত। এখান থেকে প্রশ্ন আসে সমুদ্র স্রোতের কারণ সমূহ সম্পর্কে। সমুদ্র স্রোতের কারণ হলো, সমুদ্র স্রোত যা বায়ুর উপাদান নয়, এর কারণ সমূহ হলো বায়ু প্রবাহ। এটি হলো সমুদ্র স্রোতের অন্যতম কারণ। উষ্ণতা বা তাপমাত্রার তারতম্য, অর্থাৎ পার্থক্য, বাষ্পীভবনের তারতম্য, সমুদ্রের গভীরতা, পৃথিবীর আহ্নিক গতি। আমরা আহ্নিক গতি এবং বার্ষিক গতি সম্পর্কে গত ক্লাসে জেনেছি। পৃথিবীর আহ্নিক গতি, লবণাক্ততার তারতম্য, অর্থাৎ সমুদ্রে আমরা জানি যে সমুদ্রের পানি লবণাক্ততার তারতম্য, অর্থাৎ পার্থক্য। এর মধ্যে অন্যতম হলো বায়ু প্রবাহ এবং তারপরে হলো উষ্ণতার তারতম্য। গত 11 এবং 18তম বিসিএস পরীক্ষা এসেছিল। 11 এবং 13তম বিসিএস পরীক্ষা এসেছিল সমুদ্র স্রোতের অন্যতম কারণ কি? সমুদ্র স্রোতের অন্যতম কারণ এই বায়ু প্রবাহ। এটি গত 11 এবং 13তম বিসিএস পরীক্ষায় এসেছিল। তাছাড়া গত 30, 34 এবং 36, 30, 34 ও 36তম বিসিএস পরীক্ষা এসেছিল সুনামি সম্পর্কে। সুনামি কোথায় ঘটে? সুনামি সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে তাকে সুনামি বলা হয়। সমুদ্রের তলদেশে ভূমিকম্প, এই সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে তা উপরের পানিকে বিশাল ঢেউর সৃষ্টি করে, উপরের পানিতে বিশাল ঢেউর সৃষ্টি করে, যাকে বলা হয় সুনামি। এ সম্পর্কে
30, 34 ও 36তম বিসিএস পরীক্ষা এসেছিল। আমরা জানি সুনামি জাপানি শব্দ, সুনামি জাপানি শব্দ, এর অর্থ হলো পোতাশ্রয়ের ঢেউ। এটিও পরীক্ষায় এসে থাকে, পোতাশ্রয়ের ঢেউ। গত 35তম বিসিএস পরীক্ষা এসেছিল নদী খাত গভীর হওয়ার কারণটা কি? নদী খাত গভীর হওয়ার কারণ হলো নদী স্রোত। যেহেতু নদী গভীর হবে, এই জন্য নদীর স্রোত, আমরা সমুদ্র স্রোত যেরকম নাম শুনেছি তেমনি নদীর স্রোত, অর্থাৎ নদীর খাত গভীর হওয়ার কারণ হলো নদীর স্রোত, যা সম্পর্কে গত 35তম বিসিএস পরীক্ষায় এসেছিল। শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমাদের সাধারণ বিজ্ঞানের 41তম বিসিএস প্রিলিমিনারির সর্বশেষ ক্লাস ছিল। হয়তো আপনাদের সাথে আপনারা সবাই প্রিলিমিনারিতে পাশ করে লিখিততে উত্তীর্ণ হবেন এবং ভাইভাতে উত্তীর্ণ হওয়ার পরে ক্যাডার সার্ভিস অথবা পিএসসির মাধ্যমে বিভিন্ন অন্যান্য চাকরিতে যোগদান করবেন, এই আশায় সর্বদা কামনা করি। আপনাদের জন্য পরামর্শ হলো, আপনার ঠান্ডা মাথায় বিগত বছরের প্রশ্ন ব্যাখ্যা সহ পিএসসি, অর্থাৎ শুধু বিসিএস নয়, বিসিএস সহ পিএসসির অন্যান্য পরীক্ষার প্রশ্নগুলি ব্যাখ্যা সহ পড়বেন এবং ঠান্ডা মাথায় উত্তর করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা সফল হবেন। সবাই শুভকামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।